হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, অর্থাৎ একাদশ শ্রেণীতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটির তৃতীয় অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউরোপে সামরিক বিপ্লবের পটভূমি বা ইউরোপে সামরিক বিপ্লবের কারণ কি ছিল ও তার ফলাফল বা তাৎপর্য, প্রভাব, গুরুত্ব কতখানি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনার শেষে এর উত্তরপত্রটি তোমাদের সামনে তুলে ধরবো। এর আগের দুটি ভিডিওতে তোমাদের যে এই থার্ড চ্যাপ্টারের যে সাজেশন রয়েছে 8 এবং 4 নম্বরের, সেই সাজেশন আমি দিয়েছি এবং সাজেশন ধরে প্রথম যে প্রশ্ন রয়েছে ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি ও তার ফলাফল বা তাৎপর্য, এই প্রশ্নের উত্তর এবং সাজেশন আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও। এছাড়া সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে এনে হাজির করব। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। তো চলো শুরু করি আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই। একাদশ শ্রেণী ইতিহাস সেকেন্ড সেমিস্টার থার্ড চ্যাপ্টার। এখানে প্রশ্ন দেখো, ইউরোপে সামরিক বিপ্লবের পটভূমি ও তাৎপর্য। সামরিক বিপ্লবের দুটো পার্ট রয়েছে, একটি হচ্ছে পটভূমি বা কারণ, একই বিষয়, কেন সামরিক বিপ্লব হচ্ছে এটা নিয়ে একটা পার্ট, আরেকটি আছে তার তাৎপর্য, অর্থাৎ সামরিক বিপ্লবের পরে তার ফলাফলটা কি হলো, তার প্রভাবটা কি পড়ছে, বা তার গুরুত্বটা কি, বা তার তাৎপর্যটা কি। দুটো পার্ট নিয়ে 8 নম্বরের প্রশ্ন, আবার যে কোনো একটা পার্টে কিন্তু তোমাদের 4 নম্বরের জন্য আসতে পারে। সামরিক বিপ্লবের দুটো দিকই তোমাদের পড়ে রাখা দরকার এবং দুটোর দিক একসাথে 8 নম্বরের প্রশ্ন আসতে পারে। পঞ্চদশ শতকে ইউরোপে এই সামরিক বিপ্লব হয়। সামরিক কথার মানে যে যুদ্ধক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসে, যুদ্ধের যে নিয়ম কানুন সেটা অনেকটা পাল্টে যায়, নিত্য নতুন যে সমস্ত যুদ্ধ কৌশল, সে কৌশলের আমদানি হয়, বারুদের আবিষ্কার হয়, কামান তৈরি হয়, বন্দুক আবিষ্কার হয় এবং নতুন নতুন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হতে থাকে। এই সব কিছু মিলে মিশে যুদ্ধের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন এই পঞ্চদশ শতকে ঘটে এবং দেখা দেয় সামরিক ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন, যাকে আমরা বলি সামরিক বিপ্লব। পঞ্চদশ শতকে এই বিপ্লবটা শুরু হয়, কিন্তু পরবর্তী 200 বছর অর্থাৎ ষষ্ঠ শতক মানে ষষ্ঠদশ এবং সপ্তদশ শতক পর্যন্ত এই বিপ্লবটা কিন্তু চলেছিল। মানে এই সামরিক ক্ষেত্রে নানা রকম এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকে। তা এর দুটো অংশে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে কারণগুলো কি কি রয়েছে। দেখো, কারণ বা পটভূমি, তা প্রথমে রয়েছে বারুদের ব্যবহার। বারুদ খুবই যুদ্ধক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। বোমা তৈরি করতে, কামান ছুটতে, বন্দুক ব্যবহার করতে, সর্বক্ষেত্রেই বারুদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দ্রব্য যুদ্ধের ক্ষেত্রে। আগে যখন বারুদ আবিষ্কার হয়নি তখন কিন্তু ঢাল, তলোয়ার, বল্লম এগুলো নিয়ে যুদ্ধ হতো, অনেকটা সেই হাতাহাতি যুদ্ধ হতো, সামনাসামনি মারামারি যুদ্ধ। কিন্তু এখন চীন দেশে বারুদ আবিষ্কার হয়। চীনারা কাঠ, কয়লা, সোরা, গন্ধক এই 4টি জিনিস একসাথে মিশিয়ে এক বিস্ফোরক পদার্থ তৈরি করে যার নাম বারুদ। এই বারুদ আরবদের হাত ধরে, মানে আরবের লোকেরা চীনের সাথে ব্যবসা করত, সেই সূত্রে আরবের বণিকদের হাত ধরে এই বারুদ তৈরির কৌশল ইউরোপে রপ্তানি হয় এবং ইউরোপের মানুষরাও বারুদ তৈরি করতে শেখে এবং বারুদ তৈরি করার ফলে যুদ্ধের পুরো চেহারাটাই পাল্টে যায়। এই যে হাজার হাজার বছর পুরনো দিনে প্রাচীনকালে যে হাতাহাতি যুদ্ধ চলছিল, সেই যুদ্ধের দিনটা একেবারে শেষ হয়ে যায়। এক নতুন ধরনের যুদ্ধ পদ্ধতি এখানে গ্রহণ করতে বাধ্য হয় বিভিন্ন রাষ্ট্র, কারণ বারুদের আবিষ্কারের ফলে যুদ্ধের চেহারা সম্পূর্ণভাবে পাল্টে গিয়েছিল। সেটা আমরা পরে ধাপে ধাপে আলোচনা করব। দেখো, কামানের ব্যবহার। তা কামান ব্যবহার শুরু করে বিভিন্ন দেশ, কামান তৈরি করতে শেখে। বিশেষ করে সুইডেনের কামান তো সারা পৃথিবী বিখ্যাত। তার আগে কামান ইউরোপে প্রথম যখন ব্যবহার হয় সেই সময়টা হচ্ছে যে ইউরোপে 100 বছর ধরে একটা যুদ্ধ চলেছিল, যাকে আমরা বলি শতবর্ষব্যাপী যুদ্ধ। 1335 থেকে 1453 সাল পর্যন্ত এই 100 বছর, এই শতবর্ষব্যাপী যুদ্ধ চলে। এই যুদ্ধের শেষের দিকে কামানের ব্যবহার হয়
এছাড়া 1430 সালের পর থেকেই ইউরোপের বেশিরভাগ দেশ তারা কামান তৈরি করে এবং যুদ্ধক্ষেত্রে গোলা বারুদ বা কামানের জন্য আলাদা গোলন্দাজ বাহিনী তৈরি করা হয়। এবং এক্ষেত্রে সুইডেন ও ডেনমার্কের লোকেরা এই কামান ছোড়ার জন্য খুব বিখ্যাত বা তারা খুব পারদর্শিতা দেখিয়েছিল। এবং কামান শুধু তৈরি একদিনে কিন্তু আজকের এই আধুনিক কামান তৈরি হয়নি, তারও লম্বা ইতিহাস রয়েছে। কামান আস্তে আস্তে মডিফাই হতে হতে আজকের এই আধুনিক কামানে এসে পৌঁছেছে। তা কামান যখন তৈরি হয় তারপরে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে। কামানের গোলাকে নির্দিষ্ট লক্ষ্যে নিক্ষেপ করা, কামানের গোলাকে বহু দূরবর্তী স্থান পর্যন্ত নিয়ে যাওয়া, এরকম নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলে এবং সুইডেন ডেনমার্কের লোকেরা এক্ষেত্রে পারদর্শিতা দেখায়। সুইডেন ডেনমার্কের এই লোকেরা ইউরোপের অন্যান্য দেশে তারা গোলন্দাজ বাহিনীতে গুরুত্বপূর্ণ সৈনিক হিসাবে কাজ করতে থাকে। তা কামানের ব্যবহার করতে গেলে গোলা বারুদের দরকার, গোলা দরকার, কামানের ভিতরে গোলা তৈরি করতে হবে এবং সেই গোলা বারুদ দিয়েই তৈরি করা সম্ভব হয়। তা যেহেতু বারুদ আবিষ্কার হয়েছিল তাই বারুদকে কাজে লাগিয়ে ইউরোপের মানুষেরা কামানের ব্যবহার শুরু করে যুদ্ধক্ষেত্রে। এবং কামানের ব্যবহারের ফলে এবং বারুদের ব্যবহারের ফলে যুদ্ধের যে বিধ্বংসী চরিত্র সেটা অনেক বেশি প্রকট হয়ে যায়। যুদ্ধ একটা ধ্বংস লীলায় পরিণত হয়, অনেক বিভৎস আকারে যুদ্ধগুলো তখন সংগঠিত হতে থাকে, যুদ্ধের চেহারাটাই আমূল পাল্টে যায়। এরপর দেখো রয়েছে ধাতু শিল্পের অগ্রগতি। তা কামান তৈরি করতে গেলে লোহা দিয়ে সেই কামানটাকে তৈরি করতে হবে। তা ধাতু শিল্পে এই সময় ইউরোপে অনেক বেশি অগ্রগতি ঘটে, বিশেষ করে কামান তৈরি করার ক্ষেত্রে। অনেক সময় যুদ্ধক্ষেত্রে বড় বড় লোহার বল ছড়া হতো শত্রুপক্ষের দিকে, গুলতি সিস্টেম করে বড় বড় লোহার বল সেখানে ছুঁড়ে মারা হতো। তা ধাতু বিদ্যার অগ্রগতির ফলে এই লোহা গলিয়ে লোহার বল তৈরি করা, লোহার গোলা তৈরি করা, কামান তৈরি করা, এই সমস্ত কিন্তু সম্ভব হয়েছিল ধাতু শিল্পের অগ্রগতির ফলে। এবং এই সব কিছুই সামরিক ক্ষেত্রে একটা বিপ্লব ডেকে আনছিল ধীরে ধীরে। সুসংহত সেনাবাহিনী গঠন। ইউরোপের প্রতিটা রাষ্ট্র এই সময় একটা সুসংহত মানে সুশৃঙ্খল, ট্রেন্ড, প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী তৈরি করার চেষ্টা করে। এর আগে কিন্তু ছিল না। এর আগে যুদ্ধের সময় রাজারা ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ করতেন। এছাড়া রাজাদের হাতে সেনা খুব কম থাকতো। একটা রাষ্ট্রের মধ্যে যে সমস্ত সামন্ত প্রভুরা থাকতেন, এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছি সামন্ত প্রভু। তা সামন্ত প্রভু তার নিজের এলাকাকে সুরক্ষিত রাখার জন্য কিছু সেনা তারা তৈরি করতেন, সেনাবাহিনী রাখতেন। এবং এই সেনাবাহিনীতে থাকতো নাইট নামক এক সেনা, যে নাইট হতে গেলে তাকে শিশুকাল থেকে একটা আদর্শ, নির্দিষ্ট একটা আদর্শের কে সামনে রেখে সৎ, নির্ভীক এবং নারী জাতিকে সম্মান করা হয়, এমন নানা রকম গুণের অধিকারী হতে হতো সেই ব্যক্তিকে। এবং শেষ পর্যন্ত সে ওই নাইট হিসেবে তিনি নিয়োগ হতেন। এই আদর্শটাকে বলা হয় শিবভালরি। মধ্যযুগে প্রায় 1000 বছর ধরে এই বীরত্বের যে আদর্শ, সৈনিকদের বীরত্বের যে আদর্শ, যাকে আমরা বলি শিবভালরি, এটা কিন্তু ইউরোপে বজায় ছিল। এবং সেইভাবে এই শিবভালরি আদর্শকে অনুসরণ করে নাইট নামক এই সৈনিকরা তৈরি হতেন এবং তাদেরকে রক্ষণাবেক্ষণ করতেন সামন্ত প্রভুরা। যুদ্ধের সময় সামন্ত প্রভু এই সমস্ত নাইটদেরকে রাজার কাছে পাঠিয়ে দিতেন রাজার হয়ে যুদ্ধ করতে। তাহলে রাজার কিন্তু স্থায়ী সেনাবাহিনী ছিল না, তিনি এই সামন্ত প্রভুদের কাছ থেকে সেনা সংগ্রহ করে এবং আরো কিছু ভাড়াটে সৈন্য নিয়ে যুদ্ধ করতেন। কিন্তু এখন এই দিন শেষ হয়ে যাচ্ছে। এখন স্থায়ীভাবে রাজা তার সেনাবাহিনী তৈরি করতে থাকেন ইউরোপে। তার কারণ অন্যান্য দেশের মতো সেই দেশের রাজাও গোলা বারুদ, কামান, বন্দুক এগুলো ব্যবহার করে তিনি একটা শক্তিশালী সেনাবাহিনী গঠনে মন দিয়েছিলেন। তা দেখো এরপরে এখানে মাইকেল রবার্টস বলে একজন, তিনি বলছেন যে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর যে সংগঠন পদ্ধতি সেক্ষেত্রেও একটা আমূল পরিবর্তন এসেছিল। পদাতিক বাহিনীর গুরুত্ব বৃদ্ধি। তা একটা সেনাবাহিনীতে অনেক ধরনের সেনা থাকে, পদাতিক বাহিনী, অশ্ব বাহিনী, হস্তি বাহিনী, রথ বাহিনী,
গোলন্দাজ বাহিনী। তো এর মধ্যে পদাতিক বাহিনীর গুরুত্বটা অনেক বেড়ে যায়, অশ্বারোহী বাহিনীর থেকেও পদাতিক বাহিনীর গুরুত্ব বেড়ে যায়। কারণ পদাতিক সেনারা তারা বন্দুক ছুড়ে, গোলা বারুদ ছুড়ে, কামান ছুড়ে তারা যুদ্ধের চরিত্রকে বিধ্বংসী করে তুলতেন। এই জন্য পদাতিক সেনার গুরুত্ব অনেক বেড়ে যায়। অশ্বারোহী বাহিনীর, অর্থাৎ যারা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করতেন, সেই অশ্বারোহী বাহিনীর গুরুত্বটা অনেকটা কমে যায়। পদাতিক বাহিনীর, ইউরোপের দেশগুলি পদাতিক বাহিনীর সংখ্যা বাড়াতে থাকে। স্পেন, ফ্রান্স, এই সমস্ত শক্তিধর রাষ্ট্রগুলি তারা কিন্তু পদাতিক বাহিনীর উপরে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন অশ্বারোহী বাহিনীর তুলনায়। একটা যদি রেশিও ধরা হয় তাহলে দেখব যে ফ্রান্সে প্রতি 11 জন পদাতিক সৈন্য পিছু একজন অশ্বারোহী বাহিনী বা একজন অশ্বারোহী সেনা ছিলেন। 11:1, একজন অশ্বারোহী সেনা, আর সেখানে পদাতিক সেনা ছিল 11 জন। ফ্রান্স এবং স্পেনের চিত্রটা কিন্তু এমনই ছিল, অর্থাৎ এখানে পদাতিক সেনার গুরুত্ব ছিল যথেষ্ট বেশি। বন্দুক ছোড়া, বোমা ছোড়া, গোলা বারুদ ছোড়া বা কামান ছোড়ার ক্ষেত্রে পদাতিক বাহিনীর গুরুত্বটাই সব থেকে বেশি ছিল। এছাড়া যুদ্ধের সময় এই পদাতিক বাহিনী সামনে থাকতেন। একদল থাকতো হাঁটু মুড়ে, তার কাঁধের উপর দিয়ে বেয়োনেট বা বন্দুকধারী আরেক বাহিনী থাকতো, বর্ষাধারী বাহিনী থাকতো। সব ক্ষেত্রেই পদাতিক বাহিনীর গুরুত্ব ছিল সর্বাধিক যুদ্ধক্ষেত্রে। যুদ্ধ কৌশলে পরিবর্তন, যুদ্ধের কৌশলে পরিবর্তন আসছে। আগে কি হতো, একটা সেনাবাহিনীকে বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন ভাবে আক্রমণ করা হতো, কিন্তু এখন যুদ্ধের যে কৌশল, সেনাপতি যে কৌশলে যুদ্ধ করেন, সে কৌশলগত দিক থেকেও পরিবর্তন আসছে। একটা সেনাবাহিনী বিভিন্ন অংশে ভাগ থাকলেও তাদেরকে একসাথে এনে একযোগে আক্রমণ করা হতো বা করার চেষ্টা করা হয়েছিল এই সময়। সুইডেনের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন সমরবিদ্যায় পারদর্শী গুস্টাভাস অ্যাডলফাস। এই গুস্টাভাস অ্যাডলফাস তিনি কিন্তু অনেক যুদ্ধের নায়ক। জার্মানিতে একটা যুদ্ধ হয়, 30 বছর ব্যাপী যুদ্ধ, এবং ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তির মধ্য দিয়ে এই যুদ্ধের অবসান হয়। এই 30 বছর ব্যাপী এই যুদ্ধে পারদর্শিতা দেখিয়েছিলেন এই গুস্টাভাস অ্যাডলফাস। গুস্টাভাস অ্যাডলফাস সর্বপ্রথম ইউরোপে বিভিন্ন বাহিনীকে একসাথে একত্রিত করে শত্রু পক্ষের উপর আক্রমণ এনে জয়লাভ করেছিলেন, এবং এই কৌশল তিনি প্রথম ইউরোপের মানুষকে দেখিয়েছিলেন। অর্থাৎ যুদ্ধ ক্ষেত্রেও কিভাবে যুদ্ধ হবে সেক্ষেত্রেও কিন্তু একটা বিরাট পরিবর্তন ইউরোপে ঘটে এই সমস্ত দেশের হাত ধরে। নতুন দুর্গ নির্মাণ রীতি। দুর্গটা কি জন্য করতে হয়? সেনা যারা সৈন্যবাহিনী তাদের থাকার যে জায়গা, যে ব্যারাক, যেমন মিলিটারি ব্যারাক থাকে এখন, তো সেই সময়ে এই সৈন্যরা থাকতেন যে জায়গায় তাকে বলা হতো দুর্গ। তো এই দুর্গগুলিকে নতুন কায়দায় তৈরি করার চেষ্টা শুরু হয়। ম্যাকিয়াভেলি, মানবতাবাদী ম্যাকিয়াভেলি রাজনীতিবিদ, তিনি 1519 সালে একটা কথা বলেছিলেন যে এমন কোন দুর্গ নেই যার দেওয়াল কামানের গোলায় ধ্বংস হয় না। কামানের গোলায় সমস্ত দুর্গকে ধ্বংস করে দেওয়া যায়। তাহলে কামানের গোলা ছুড়লেই তো দুর্গ ধ্বংস হয়ে যাবে, তাহলে দুর্গের নিরাপত্তাটা কোথায়? এই কারণে নতুন ভাবে দুর্গ নির্মাণ পদ্ধতি এর আবির্ভাব ঘটে। বিশেষ করে ইতালির একজন স্থপতি ছিলেন, অর্থাৎ বিল্ডার্স, যিনি এই দুর্গ নির্মাণ করতেন, এমন একজন ব্যক্তি আছেন আরবেরোতি। এই আরবেরোতি প্রথম তিনি দুর্গের যে প্রাকার অর্থাৎ পাঁচিল, সেই পাঁচিলের উপরে পাঁচিলকে সমান না করে করাতের দাঁতের মতো তৈরি করার পরামর্শ দিয়েছিলেন। এছাড়া দুর্গের যে দেওয়াল, সেই দেওয়ালকে তিনি সমান না রেখে অনিয়মিত রেখায় তিনি সেটাকে তৈরি করার কথা বলেছিলেন। এই পদ্ধতিতে ইউরোপে দুর্গ নির্মাণ হতে থাকে, এবং ইতালিতে যেহেতু এটা প্রথমে হয় তাই এটাকে বলা হয় ট্রেস ইতালিয়ানে, মানে নতুন ধরনের দুর্গ নির্মাণ পদ্ধতি। পাঁচিলের মাথায় বা দেওয়ালের মাথায় করাতের দাঁতের মতো করা, এবং দেওয়ালকে
অনিয়মিত রেখায় তাকে তৈরি করা। এর ফলে কামানের গোলা কিছুটা হলেও প্রতিহত করতে পারত এই দুর্গের প্রাকার বা দেওয়াল। তো এইভাবে বিভিন্নভাবে দেখা যায় যে ইউরোপে যুদ্ধক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে বিরাট বিরাট পরিবর্তন এই সময় আবির্ভূত হচ্ছে। এছাড়া যুদ্ধ জাহাজ অর্থাৎ জল বাহিনী মানে নৌবাহিনী প্রতিটা রাষ্ট্রেরই প্রায় ছিল। সমুদ্র তীরবর্তী দেশগুলো ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ড, হল্যান্ড, স্পেন, পর্তুগাল, এই সমস্ত দেশগুলো, ইতালি, সব সমুদ্র তীরবর্তী দেশ, এবং এদের নৌবাহিনী ছিল। তা এরা যে সমস্ত জাহাজ ব্যবহার করতো, জাহাজগুলো ছিল খুব ভারী, ফলে এই জাহাজগুলো দ্রুত ছুটতে পারত না। কিন্তু এখন এই মন্থর গতির এই জাহাজকে বাতিল করে দিয়ে নতুন পদ্ধতিতে যুদ্ধ জাহাজ তৈরি করা শুরু হয়, যে যুদ্ধ জাহাজ অনেক বেশি হালকা ছিল, অনেক দ্রুতগামী ছিল, এবং ইউরোপের বিভিন্ন বন্দরে এই নিত্য নতুন কায়দায় যুদ্ধ জাহাজ তৈরি হতে থাকে। তো এই সমস্ত কিছুই সূচনা করে একটা বিরাট পরিবর্তনের, এবং বিরাট পরিবর্তন যখন হয় তখন তাকে বলা যায় বিপ্লব। তো এইভাবে সামরিক ক্ষেত্রে এই সমস্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন, যেমন বারুদের ব্যবহার, কামানের ব্যবহার, ধাতু শিল্পের অগ্রগতি, স্থায়ী সেনাবাহিনী গঠন, পদাতিক বাহিনীর গুরুত্ব বৃদ্ধি, যুদ্ধ কৌশলে পরিবর্তন, নতুন নতুন দুর্গ নির্মাণ নীতি, নতুন নতুন জাহাজ নির্মাণ রীতি, এসব কিছুই সূচনা করেছিল একটা নতুন ধরনের সামরিক ক্ষেত্রে পরিবর্তন বা সামরিক ক্ষেত্রে এক বিরাট বিপ্লবের। তো এইভাবে সামরিক ক্ষেত্রে বিপ্লব আসে। এর পটভূমি বা কারণ বলতে এই পয়েন্টগুলোর উপরেই তোমাদেরকে আলোচনা করতে হবে। এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে এর ফলাফল। ফলাফল মানে কি, কি প্রভাব পড়ছে সামরিক বিপ্লবের ফলে, কি হচ্ছে, তার গুরুত্বটা কি, তাৎপর্যটা কি, তার প্রভাবটা কি, তার ফলাফলটা কি। বিষয়টা সব একই, যা ফলাফল তাই তাৎপর্য, তাই গুরুত্ব, তাই প্রভাব, যেভাবেই আসুক তার অ্যান্সার কিন্তু এই একই হবে। তা দেখো, এখানে ফলাফল বলতে আমরা একটু পয়েন্ট ধরে আলোচনা করি। প্রথমে রয়েছে শক্তিশালী আধুনিক রাষ্ট্রের প্রতিষ্ঠা। তো এই সময় ইউরোপের দেশগুলো, রাষ্ট্রগুলো তারা এই সমস্ত কামান, গোলা বারুদ, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তারা শক্তিশালী হয়ে ওঠে, এবং রাজারাও তারাও শক্তিশালী হয়ে ওঠে। রাজতন্ত্রের মর্যাদা অনেকটা বেড়ে যায়। এছাড়া এত মানে এই যুদ্ধ, একটা আধুনিক কালের এই যুদ্ধ অনেক বেশি ব্যয়বহুল। কামান, গোলা বারুদ, বন্দুক এগুলো তৈরি করতে গেলে অনেক অর্থের প্রয়োজন, যা সম্ভব ছিল না দেশের সামন্ত প্রভুদের পক্ষে। এগুলো সম্ভব ছিল না। যারা এর আগে সেনা তৈরি করতেন বা সেনা দ্বারা ভরণ পোষণ করতেন, তাদের পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভব ছিল না এই নতুন ধরনের যুদ্ধ কৌশলকে অবলম্বন করা। তাই এক্ষেত্রে একটা রাষ্ট্র, সর্বশক্তিমান রাষ্ট্র বা রাষ্ট্রের রাজা, তিনি এই যুদ্ধ কৌশলের ক্ষেত্রে এই নিত্য নতুন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিজের এবং রাজতন্ত্রের তার মর্যাদা সম্মান অনেকাংশে বৃদ্ধি করেন, এবং দেশে একটা শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন বা একটি শক্তিশালী রাষ্ট্রের জন্ম দেন এই নতুন ধরনের যুদ্ধ কৌশল অবলম্বন করে। এরপরে দেখো রয়েছে রাষ্ট্রের আধিপত্য। তা রাষ্ট্রের আধিপত্য বলতে রাষ্ট্র বা রাজা তিনি এই সামরিক বিপ্লবের ভিতর দিয়ে তিনি এক স্থায়ী সেনাবাহিনী তৈরি করেন, আগ্নেয়াস্ত্র, কামান, গোলা বারুদ ব্যবহার করে তার যারা বিরোধী তাদেরকে তছনছ করে দিয়ে, তাদেরকে দমন করে তিনি তার নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠা করেন। এমনকি যে সমস্ত সামন্ত প্রভু তার বিরোধী, তাদেরকেও দমন করে, অর্থাৎ রাষ্ট্রের সমস্ত প্রকার বিরোধীদেরকে রাজা দমন করে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন। এবং এই যে যুদ্ধগুলো এককভাবে রাজা পরিচালনা করে, যুদ্ধের কৌশল কি হবে সেটাও তিনি নিজে ঠিক করে দিয়ে সামরিক ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য স্থাপন করে তিনি রাষ্ট্রের একজন সর্বময় কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তিতে পরিণত হচ্ছেন। অর্থাৎ রাষ্ট্রের এখানে যেমন একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে, তেমনি রাজাও নিজেকে একজন শক্তিমান রাজা হিসেবে প্রতিষ্ঠা করছেন এই সামরিক বিপ্লবের ভিতর দিয়ে। এটাই কিন্তু প্রথম এর ফলাফল বা গুরুত্ব। এরপরে দেখো রয়েছে সামন্ত প্রভুদের ক্ষমতা হ্রাস। সামন্ত প্রভুদের আর ক্ষমতা থাকছে না। কেন থাকছে না? কারণ তাদের হাতে সেই পরিমাণ অর্থ নেই যে অর্থ ব্যয় করে তারা এই কামান, গোলা বারুদ, বন্দুক
তারা তৈরি করবেন বা স্থায়ী সেনাবাহিনী তৈরি করতে পারবেন, এবং এই যুদ্ধের যে বিপুল ব্যয়ভার তা বহন করার মতো ক্ষমতা সামন্ত প্রভুদের ছিল না। ফলে সামন্ত প্রভুরা তাদেরকে ছাপিয়ে দেশের রাজা তিনি একটা স্থায়ী সেনাবাহিনী তৈরি করছেন এবং সামন্ত প্রভুদেরকে রাজা তার বশীভূত করে ফেলছেন, এবং যে সমস্ত সামন্ত প্রভুরা রাজার কথা শুনছেন না, তার বিরোধিতা করছেন, তাকে দমন করে, সমস্ত বিরোধী শক্তিকে দমন করে রাজা হয়ে যাচ্ছেন সর্বশক্তিমান। অর্থাৎ রাষ্ট্রে সামন্ত প্রভুরা যে ক্ষমতা এতদিন ভোগ করে আসছিল হাজার বছর ধরে, তার অবসান ঘটছে এবং তার হাতে আর কোনো ক্ষমতাই থাকছে না। সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে রাজা এবং রাষ্ট্র। তাই সামন্ত প্রভুদের ক্ষমতা এখানে কিন্তু হ্রাস পাচ্ছে সামরিক বিপ্লবের ভিতর দিয়ে। মধ্যযুগীয় বীরত্বের আদর্শের অবলুপ্তি। তা মধ্যযুগীয় বীরত্বের আদর্শটা কি? শিবভালরি নাইট হতে গেলে তখন সমাজে নাইটদের সম্মান ছিল খুব আকাশ ছোঁয়া। তারা নারী জাতির সম্মান রক্ষা করতেন, তারা কোনো শিশুর উপরে অত্যাচারকে প্রতিরোধ করতেন, অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতেন। তারা ছিলেন যেমন বীর যোদ্ধা তেমন ছিল সাহসী। শিবভালরির এই আদর্শ নিয়ে কত গল্প উপন্যাস ইউরোপের সাহিত্যে আছে, তার শেষ নেই। তাই একজন নাইট হতে গেলে সে কিন্তু হঠাৎ করে নাইট হতে পারবে না। তার ছোটবেলা থেকেই, শিশু বয়স থেকেই তার যুবক বয়স পর্যন্ত তাকে সঠিক আদর্শের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হবে, তারপরে সে সামন্ত প্রভুর অধীনে নাইট হবে। এবং সমাজে সব থেকে সম্মানীয় পদ বা সম্মানীয় চোখে দেখা হতো এই নাইটদের। এই নাইটদের ভরণ পোষণ করতেন কিন্তু সামন্ত প্রভুরা। তাহলে এতদিন ধরে সামন্ত প্রভুর এই সৈনিক হতে গেলে, নাইট হতে গেলে তাকে শিবভালরি নামক একটি বীরত্বের আদর্শ অনুসরণ করতে হতো। কিন্তু এখন কি হচ্ছে? এখন এসব বীরত্বের আর প্রয়োজন নেই। এখন হাতে চলে আসছে বন্দুক, কামান, গোলা বারুদ। সেটাই ছুটতে পারলেই হবে, বা সেই বন্দুক থেকে গুলি ছুটতে পারলেই সে পারদর্শী হবে, তার আর বীরত্বের প্রয়োজন নেই। অর্থাৎ এখন আর সেই শিবভালরি বীরত্বের আদর্শের যে ধারণা সেটা হ্রাস পাচ্ছে, তার অবলুপ্তি ঘটছে, এবং সেখানে স্থায়ী একটা সেনাবাহিনী তৈরি হচ্ছে যেখানে এই সব বীরত্বের আদর্শ বলে কোনো জায়গা থাকছে না বা কোনো বিষয় থাকছে না। এরপরে দেখো রয়েছে যুদ্ধের ভয়াবহতা বৃদ্ধি। তা আগে হাতাহাতি যুদ্ধ হতো তলোয়ার বল্লম নিয়ে, সেখানে হতাহতের সংখ্যা তুলনামূলক বিচার করলে বর্তমানে যে আধুনিক যুদ্ধ আমরা দেখি, গোলা বারুদের যুদ্ধ, তা অনেক বেশি ভয়াবহ, অনেক বেশি মানুষ এখানে হতাহত হয়। যুদ্ধের যে বিভৎস রূপ, সেই রূপ কিন্তু এই আধুনিক কালের যুদ্ধে আমরা দেখতে পাই। তাই আগের সাথে তুলনা করলে বর্তমানে এই সামরিক বিপ্লবের পরবর্তী সময়ে যে সমস্ত যুদ্ধগুলো হয়েছিল তার চরিত্র ছিল বিভৎস, ভয়ঙ্কর, এবং সেখানে হতাহতের সংখ্যা অনেক বেশি। কামান গোলা বারুদে অত্যাধিকারে মানুষের মৃত্যু হয় যুদ্ধক্ষেত্রে, সেটা কিন্তু আমরা জানি। তো এই কারণে এখানে বলা হচ্ছে যুদ্ধের ভয়াবহতা আগের তুলনায় অনেক বেশি বেড়ে গিয়েছিল। এরপরে দেখো রয়েছে যুদ্ধ বিরোধী মানসিকতার প্রভাব বা মানসিকতার উদ্ভব। তা আধুনিক কালে এত যুদ্ধ, এত বেশি মৃত্যু হচ্ছে মানুষের, বা এত ধ্বংস ডেকে আনে যুদ্ধগুলো, যে যুদ্ধের বিরোধী একটা মানসিকতা কিন্তু মানুষের মধ্যে গড়ে উঠেছে। যদি আমরা একটু পরবর্তী সময়ে প্রথম বিশ্বযুদ্ধ দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখি, তা দেখবো যে এই প্রথম বিশ্বযুদ্ধের পর এই পৃথিবীতে যাতে আর যুদ্ধ না হয় তার জন্য কিন্তু জাতিসংঘ তৈরি করা হয়েছিল 1919 সালে প্যারিস সম্মেলনের ভিতর দিয়ে। মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন তৈরি করেছিলেন। কেন না, পৃথিবীতে যাতে আর যুদ্ধ না হয়। কিন্তু তাও সম্ভব হয়নি। ভার্সাই সন্ধির ভিতরেই পরবর্তী বিশ্বযুদ্ধের বীজ লুকিয়েছিল। ইতালিতে মুসোলিনি, জার্মানিতে হিটলারের আবির্ভাবের ভিতর দিয়ে পৃথিবী আবারও একটি বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939। 1945 সাল পর্যন্ত চলে, এবং জাপানের উপরে হিরোশিমা, নাগাসাকি এই দুটো শহরের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে আমেরিকা, এবং একটা বোমাতেই একটা শহর উড়ে যায়। যুদ্ধের এত ভয়াবহ রূপ মানুষ এই প্রথম চাক্ষুষ অনুভব করে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিতর দিয়ে। কয়েক কোটি মানুষ মারা গিয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। এবং পরবর্তীকালে যাতে যুদ্ধ আর না হয় তার জন্য জাতিপুঞ্জ তৈরি করা হয়।
1945-এর 24শে অক্টোবর জাতিপুঞ্জ স্থাপিত হয়। মানে যাতে যুদ্ধ আর না হয়, যাতে কোনো রকম সমস্যা হলে জাতিপুঞ্জ বা এই ক্লাব যাতে সমস্যার সমাধান করতে পারে। অর্থাৎ যুদ্ধের এই ভয়াবহতা সামরিক বিপ্লবের ভিতর দিয়ে যেমন এসেছে, তেমনি এর বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ যুদ্ধ বিরোধী মানসিকতাকেও তৈরি করেছে এবং যুদ্ধ বিরোধী আন্দোলন তাদের হাত ধরে কিন্তু পৃথিবীতে সূচনা লাভ করেছে। এছাড়া দেখো রয়েছে সামরিক সংগঠনের গুরুত্ব বৃদ্ধি। সামরিক সংগঠন অর্থাৎ সেনাবাহিনীকে সুশৃঙ্খল ভাবে তৈরি করতে হবে, এলোপাথাড়ি এলোমেলো ভাবে থাকলে হবে না। দেখবে সামরিক বাহিনীতে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় শৃঙ্খলার উপরে, নিয়ম কানুন রক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ সেনাবাহিনীকে সুশৃঙ্খল ভাবে ধরে রাখার জন্য নানা রকম নিয়ম কানুন তৈরি করা হয়, নানা রকম সংগঠন তৈরি করা হয় এবং দেশের সেনাবাহিনীকে বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করে, যাকে আমরা বলি ব্যাটালিয়ান, এরকম বিভিন্ন ব্যাটালিয়ানে ভাগ করে তাদেরকে ট্রেন করা, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়। সামরিক বাহিনীতে নির্দিষ্ট পোশাক ব্যবহার করারও নিয়ম নীতি চালু হয়। দেখবে যারা সামরিক বাহিনীতে থাকে তাদের পোশাক আলাদা, এগুলো আগে ছিল না। বর্তমান দিনে এই সামরিক বাহিনীকে সুশৃঙ্খল করার জন্য, সংগঠনকে আরো মজবুত করার জন্য এই সমস্ত পোশাক বা নানা রকম নিয়ম কানুনের প্রবর্তন করা হয়েছে। তাই একটা কথা আমরা বুঝতে পারছি এটার ভিতর দিয়ে, যে আধুনিক কালে আমরা যে যুদ্ধ এখন বর্তমানে দেখি, বা এই আমেরিকা এত শক্তিশালী, ভারত এত শক্তিশালী, রাশিয়া এত শক্তিশালী, চায়নারা এত শক্তিশালী সামরিক দিক থেকে, যুদ্ধ জাহাজ রয়েছে, মিসাইল ছোড়া রকেট রয়েছে, নানা রকম আগ্নেয়াস্ত্রের বাহার রয়েছে বিভিন্ন দেশে। এর সূচনাটা কবে হলো তাহলে? এই সামরিক ক্ষেত্রে এই যে বিরাট বীরত্ব এখন দেশগুলোতে দেখতে পাই, এর সূচনা হয়েছে এখান থেকে 500 বছর আগে, পঞ্চদশ শতকে ইউরোপে সামরিক বিপ্লবের ভিতর দিয়ে। সামরিক বিপ্লবের ভিতর দিয়ে কামান গোলা বারুদের ব্যবহার প্রথমে শুরু হচ্ছে এবং সেটা ধীরে ধীরে পরিবর্তন হতে 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 আজ আমরা এই রূপটা দেখতে পাচ্ছি। তা এই প্রশ্নের দুটো দিক, একটা তার কারণগুলো কি, কিভাবে সামরিক বিপ্লব আসছে, কোন পটভূমিতে, সেটা আলোচনা করতে হবে, এবং শেষে এর যে ফলাফলটা বা প্রভাবটা কি পড়ছে যুদ্ধের উপরে একটা রাষ্ট্রের ক্ষেত্রে, সেই বিষয়গুলো দেখতে হবে এবং ফলাফলে এই বিষয়গুলোকে উল্লেখ করতে হবে যে একটি আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে, রাজার প্রাধান্য বা রাষ্ট্রের আধিপত্য স্থাপিত হচ্ছে, সামন্ত প্রভুদের ক্ষমতা হ্রাস পাচ্ছে, যুদ্ধের ভয়াবহতা অনেকটা বেড়ে যাচ্ছে এবং যুদ্ধবিরোধী মানসিকতার আবির্ভাব ঘটছে। মধ্যযুগীয় বীরত্বের যে আদর্শ, নাইট বা শিববালরির আদর্শ, তা আর অবলুপ্তি ঘটছে। এই সমস্ত দিকগুলো আলোচনা করতে হবে ফলাফলে। তা এর যে অ্যান্সার রয়েছে 8 নম্বরের কোশ্চেন অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিনে আলোচনা করছে। একাদশ শ্রেণী ইতিহাস, সেকেন্ড সেম। ইউরোপে সামরিক বিপ্লবের পটভূমি ও ফলাফল লেখো, মার্কস 8। পঞ্চদশ শতকের মধ্যভাগ থেকে শুরু করে পরবর্তী 200 বছরের মধ্যে ইউরোপের সামরিক ক্ষেত্রে নতুন ও উন্নত প্রযুক্তির ব্যবহার, নতুন যুদ্ধ কৌশল, বারুদ ও অন্যান্য আগ্নেয়াস্ত্রের ব্যবহার, কামান ও বন্দুকের প্রচলন প্রভৃতির ফলে সামরিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল। এই ঘটনা সামরিক বিপ্লব নামে পরিচিত। অর্থাৎ এই প্যারাতে আমরা লিখলাম সামরিক বিপ্লব কাকে বলে। এরপরে দেখো পটভূমি, ইউরোপের সামরিক বিপ্লবের পটভূমি। পটভূমিটা কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে লিখব। প্রথমে রয়েছে বারুদের ব্যবহার। খ্রিস্টীয় নবম শতকে চীনে সোরা, কাঠকয়লা, গন্ধকের সংমিশ্রণে বারুদের আবিষ্কার হয়। চীন থেকে বারুদের প্রযুক্তি আরবদের মাধ্যমে ইউরোপে আসে। ইউরোপের যুদ্ধে বারুদের ব্যবহার শুরু হলে যুদ্ধের ক্ষয়ক্ষতি ব্যাপকতা যথেষ্ট বৃদ্ধি পায়। বারুদের দ্বারা নির্মিত আগ্নেয়াস্ত্র যুদ্ধকে আরো ধ্বংসকারী করে। 2 কামানের ব্যবহার। ইউরোপের শতবর্ষের যুদ্ধে 1337 থেকে 1453 শেষ দিকে কামানের ব্যবহার শুরু হলে যুদ্ধের উগ্রতা অনেক বৃদ্ধি পায়। 1430 খ্রিস্টাব্দের পরবর্তীকালে যুদ্ধে কামান ব্যবহার করে অবরুদ্ধ দুর্গের দেওয়াল ও দরজা ধ্বংস করা হয়। ইউরোপের অধিকাংশ দেশের সামরিক বাহিনীতেই কামানের ব্যবহার ঘটতে থাকলে যুদ্ধের ভয়াবহতা অনেক বৃদ্ধি পায়। ধাতু শিল্পের অগ্রগতি। ইউরোপে এই সময় ধাতু শিল্পের অগ্রগতির প্রভাব সামরিক ক্ষেত্রে পড়েছিল। ধাতুবিদ্যার উন্নতি ও
ও ধাতু উৎপাদন বৃদ্ধি কামান ও গোলা তৈরির কাজে ইন্ধন যোগায়। ধাতুর সাহায্যে বড় আকারের কামান তৈরি সম্ভব হয়। 4 সুসংহত সেনাবাহিনী গঠন। ঐতিহাসিক মাইকেল রবার্টস পঞ্চদশ শতকে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনী সংগঠনের পদ্ধতিগত পরিবর্তন লক্ষ্য করেছেন। ওলন্দাজ সেনাবাহিনীর প্রধান মরিস অফ নাসাই ইউরোপের সর্বপ্রথম স্থায়ী ও সুসংহত সেনাবাহিনী গড়ে তোলেন। ইউরোপের অন্যান্য দেশেও শীঘ্রই শৃঙ্খলাবদ্ধ ও সুসংহত সেনাদল গড়ে ওঠে। এরপরে দেখো পদাতিক বাহিনীর গুরুত্ব বৃদ্ধি। পঞ্চদশ শতক থেকে সেনাবাহিনীতে পদাতিক বাহিনীর গুরুত্ব অনেকটা বৃদ্ধি পায় এবং অশ্বারোহী বাহিনীর কাজ গৌণ হয়ে পড়ে। বিশাল পদাতিক বাহিনী আগ্নেয়াস্ত্র, বন্দুক, অন্যান্য অস্ত্র নিয়ে যুদ্ধ করে শত্রুপক্ষকে বিপর্যস্ত করে তুলত। পয়েন্ট, যুদ্ধ কৌশলে পরিবর্তন। এই সময় যুদ্ধ কৌশলে বড় ধরনের পরিবর্তন ঘটে যায়। সেনাবাহিনীর বিভিন্ন অংশকে একত্রে কাজে লাগিয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানোর কৌশল শুরু হয়। সুইডেনের গুস্টাভাস অ্যাডলফাস সর্বপ্রথম বিভিন্ন বাহিনীকে একত্রে ব্যবহার করে শত্রুপক্ষের বিরুদ্ধে বিজয় নিশ্চিত করেন। এরপরে দেখো রয়েছে শেষ পয়েন্ট, নতুন দুর্গ নির্মাণ রীতি। ম্যাকিয়াভেলি 1519 খ্রিস্টাব্দে উল্লেখ করেছেন যে কামানের গোলার সাহায্যে যে কোনো শক্ত দেওয়ালি ধ্বংস করা যায়। তাই ইতালির স্থপতি আর বেরোতি কামানের আক্রমণ থেকে নিরাপত্তার প্রয়োজনে করাতের দাঁতের মতো অনিয়মিত রেখায় দুর্গের প্রাকার নির্মাণের কথা বলেন। ইতালিতে প্রথম শুরু হয়েছিল বলে নতুন এই দুর্গ নির্মাণ রীতি ট্রেস ইতালিয়েন নামে পরিচিত। এবার সামরিক বিপ্লবের ফলাফল। প্রশ্নের যে সেকেন্ড পার্ট আছে ফলাফল, যে ফলাফলটা কয়েকটি পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা হবে। দেখো, শক্তিশালী আধুনিক রাষ্ট্রের প্রতিষ্ঠা। পঞ্চদশ শতকে ইউরোপের যুদ্ধ বিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তনের ফলে ইউরোপের কয়েকটি শক্তিশালী ও সার্বভৌম আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। নতুন মারণাস্ত্রের ব্যবহার ও যুদ্ধের ব্যাপকতার ফলে রাজশক্তির ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পায়। সামরিক শক্তির জোরে রাজা দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে যাবতীয় বিরোধকে গুড়িয়ে দিয়ে নিজের এবং রাষ্ট্রের শক্তি বৃদ্ধিতে সক্ষম হন। এরপরে রয়েছে দেখো রাষ্ট্রের আধিপত্য। সামরিক বিপ্লবের ফলে যুদ্ধ পরিচালনা, সৈন্যবাহিনীর গঠন ও পোষণ, যুদ্ধ কৌশল নির্ধারণ, সমরাস্ত্রের ব্যবহার প্রভৃতি ক্ষেত্রে রাষ্ট্রের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রের পক্ষে সামরিক শক্তির উপর চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়। পয়েন্ট, সামন্ত প্রভুর ক্ষমতা হ্রাস। সামরিক বিপ্লবের ফলে কেন্দ্রীয় শাসকের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেলে রাজার পক্ষে সামন্ত প্রভুর সহায়তা গ্রহণ যেমন অপ্রয়োজনীয় হয়ে পড়ে, তেমনি সামন্ত প্রভুর পক্ষেও শক্তিশালী রাজাকে চ্যালেঞ্জ করার মতো সমস্ত সম্ভাবনা বিনষ্ট হয়। পয়েন্ট, মধ্যযুগীয় বীরত্বের আদর্শের অবলুপ্তি। বীর নাইটদের জায়গায় পঞ্চদশ শতকে ভয়ানক আগ্নেয়াস্ত্রে সজ্জিত এবং সুসংগঠিত প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধারাই সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। পয়েন্ট, যুদ্ধের ভয়াবহতা বৃদ্ধি। যুদ্ধের ফলে ব্যাপক গণহত্যা, ধ্বংস, বিপুল পরিমাণ অর্থ সম্পদের বিনাশ প্রভৃতি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। বিভৎস ধ্বংসলীলা নতুন যুগের যুদ্ধ সম্পর্কে মানুষের মনে ত্রাস ও ঘৃণার সৃষ্টি করে। সামরিক সংগঠনের গুরুত্ব বৃদ্ধি। সামরিক বিপ্লবের ফলশ্রুতিতে ইউরোপের বিভিন্ন দেশে স্থায়ী সেনাবাহিনী গঠন করা হয়। সেনাবাহিনীকে ছোট ছোট অংশে বিভক্ত করে তাদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়। সৈন্যদের জন্য নির্দিষ্ট পোশাকের প্রচলন হয়। এরপরে দেখো উপসংহার। সামরিক বিপ্লবের ফলে ইউরোপের যুদ্ধ কৌশলে ব্যাপক পরিবর্তন ঘটেছিল। তার সময়সীমা হিসেবে মাইকেল রবার্টস 1560 থেকে 1660 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালকে চিহ্নিত করেছেন, কিন্তু জেফ্রি পার্কার, ম্যাকলিন, কলিন জোন্স প্রমুখ ঐতিহাসিক এই সময়সীমাকে প্রসারিত করে অন্তত অষ্টাদশ শতক পর্যন্ত নিয়ে আসতে চান। তবে সে যাই হোক, আধুনিক ইউরোপের বিভিন্ন রাষ্ট্র শক্তির উত্থানে যে সামরিক বিপ্লবের ভূমিকা ছিল সে কথা অনেকেই স্বীকার করেন। তো এই ছিল ইউরোপের সামরিক বিপ্লব ও তার ফলাফলের উপরে কোশ্চেন অ্যান্সার। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।